আজ আমাদের দুইতলা বাড়িটা আলোতে ঝলমল করছে। লাল নীল মরিচ বাতিতে সেজে উঠেছে দুতলা ভবনটি। আত্মীয় স্বজনে বাসা ভরে উঠেছে। পাশেই ছোট ছেলেমেয়েরা আনন্দ করছে। কারো এক মুহূর্ত বসার উপায় নেই, যে যা নিজের কাজেই ব্যস্ত। আর হবে নাই বা কেন? কাল যে এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। কোনো কিছুতে কোনো ত্রুটি রাখতে চান না বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান হাবিব। আমি নিশিতা হাবিব, মানে নিশি। সবাই নিশি বলেই ডাকে। কাল আমার বিয়ে। এত ব্যস্ততা, এত আয়োজন, সব আমার বিয়েকে কেন্দ্র করেই। আজ আমার খুব মন খারাপ, কারণ আজ রাতটাই আমার শেষ রাত এই বাড়িতে। কাল এক নতুন পরিচয় তৈরি হবে আমার। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি এখনো দেখিনি। শুনেছি তার নাম নাকি কাব্য। আরে কি ভাবছেন আমি অন্য কাউকে ভালোবাসি? না না, আমি অন্য কাউকে ভালোবাসি না। আমার ইচ্ছে ছিল যার সাথে আমি সারাটা জীবন কাটাবো সে আগে আমাকে ভালোভাবে চিনবে, বুঝবে, আমার ভালো লাগাগুলোকে আপন করে নেবে। কিন্তু এখন আমি যার সাথে সারা জীবন সংসার করব তাকে এখনো দেখিইনি। এমন সময় বাবা আমার পাশে এসে বসলো। কিরে, রুম অন্ধকার করে বসে আছিস কেন? আমি চুপ। মন খারাপ আম্মু? হুম। মা দেখ, কোনো বাবাই চায় না তার মেয়ে অসুখী হোক। সব বাবাই চায় পৃথিবীর সমস্ত সুখ তার সন্তানের পায়ের নিচে এনে দিতে। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এতটুকু বিশ্বাস নেই তোর আমার উপর? বাবাই, আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি যা করছো আমার সুখের জন্যই করছো। আর তোমাকে বিশ্বাস না করলে যার সাথে সারা জীবন কাটাবো তাকে না দেখেই বিয়েতে রাজি হতাম না। তোর মতো মেয়ে পেয়ে গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়। আচ্ছা বাবাই, তুমিও গিয়ে শুয়ে পড়ো। বাবাই চলে গেল আর আমি অপেক্ষা করতে লাগলাম এক নতুন ভোরের। সকালে ঘুম থেকে উঠেই বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। পার্লারের লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেল। সকল আনুষ্ঠানিকতা পালন করেই বিয়ে সম্পন্ন হলো। বিদায় দেওয়ার সময় মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করছে। বাবাই আর মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম। এক পর্যায়ে আমি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান আসে তখন নিজেকে আবিষ্কার করি বিয়ের গাড়িতে। আর পাশেই বর সাজে আমার স্বামী মানে কাব্য বসে আছে। গাড়ি বাসায় পৌঁছানোর পর বধূবরণের সমস্ত নিয়ম পালন করে আমাকে এক রুমে সবাই বসিয়ে রেখে যায়। এখন আমি বাসর ঘরে বিশাল বড় এক ঘোমটা দিয়ে বিছানায় বসে আছি। একটু পর রুমে কারো আসার আওয়াজ পেলাম। কাব্য রুমে ঢুকে একটু কাশলো। আমি সবার শেখানো মতো কাব্যকে সেলাম করতে গিয়েই কাব্য আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল। আমি টাল সামলাতে না পারায় ছিটকে আলমারির সাথে ধাক্কা লেগে কপালে কিছু অংশ কেটে যায়। বিস্ময় যেন আমার কাটছেই না। আমি কি করলাম যে কাব্য শুধু শুধু আমার সাথে এমন ব্যবহার করছে? কিন্তু কেন? এতক্ষণে আমি কাব্যের দিকে চোখ তুলে তাকালাম, আর সাথে সাথে যেন আমার অবাক হওয়ার পালা বেড়েই চলেছে। কাকে দেখছি আমি? হে তো সেই কাব্য। তবে কি ওর সাথেই আমার বিয়ে হলো? আমি আর কিছু বলতে পারছি না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিছু সময়ের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেলাম। এবার কাব্যই বলতে শুরু করলো। কি ভেবেছিলি তুই আমাকে অপমান করে পার পেয়ে যাবি? যদি তাই ভেবে থাকিস তাহলে বলবো খুব বড় ভুল করে ফেলেছিস। আমাকে তুই যে কষ্ট দিয়েছিস তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করেছি। তোর জীবনটাকে পুরো নরক বানিয়ে দেবো আমি। ওয়েলকাম টু দ্য হেল মিস্টার আকাশ রেভিন কাব্য। এখন আমার চোখের সামনে থেকে দূর হ, আর একদম আমার উপর অধিকার খাটাতে আসবি না। আর এসব যদি তোমার পরিবারকে জানানোর চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যা গ্রীষ্মভায় শুয়ে পড়। এদিকে আমি যেন একটা ঘোরের মধ্যে আছি। কি বলে গেল ও এসব? তারপর ঘরের এক কোণে হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে কেঁদে যাচ্ছি আমি। আমার সাথে কেন হয় এমন?
তিলে তিলে গড়া আমার সুখের সংসারের স্বপ্নটাকে এক মুহূর্তে দুমড়ে মুচড়ে ভেঙে দিল কাব্য। এমনটা তো হওয়ার কথা ছিল না। সত্যি এমনটা হওয়ার ছিল না নিশি। তোমাকে ঘিরে এই দিনটি নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম, আর আজকে দেখো আমি নিজেই সবকিছু দুমড়ে মুচড়ে ভেঙে দিলাম। এই মুহূর্তে তুমি ঠিক যতটা কষ্ট পাচ্ছ তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পাচ্ছি। কিন্তু না, আমাকে দুর্বল হলে চলবে না। শত কষ্ট হলেও তোমাকে আমি রেহাই দেব না। তোমার দেওয়া প্রত্যেকটা কষ্টের তিক্ততায় তোমার জীবন আমি বিষিয়ে তুলব। কি ভাবছেন কি এমন হয়েছিল আমাদের মাঝে যার জন্য আমি এত খারাপ ব্যবহার করছি নিশির সাথে? তাহলে চলুন 1 বছর আগে কি হয়েছিল জেনে নেওয়া যাক। নিশি ঘরের এক কোণে বসে বসে 1 বছর আগের স্মৃতির পাতা উল্টাচ্ছিল। 1 বছর আগে সেদিন দিনটি ছিল একটু মেঘলা। কলেজের পথে বাড়ি জমাচ্ছিলাম আমি। ঠিক এমন সময় একটা গাড়ি আমাদের গাড়ির সাথে খুব বাজেভাবে ধাক্কা দেয়, এবং এতে আমরা ব্যথা না পেলেও গাড়িতে আজ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এমনিতে তাড়াহুড়োতে ছিলাম, আর এর মধ্যে গাড়ি খারাপ হয় মন মেজাজ বিগড়ে গেল আমার। গাড়ি থেকে নেমে ওই গাড়ির মানুষটিকে ইচ্ছে মতো ছাড়লাম। নিশি বলল, কি ব্যাপার, রাস্তাঘাটে কি চোখ বাড়িতে রেখে বের হন নাকি? যত সব, এখন আমি কলেজে যাব কিভাবে? আজই প্রথম দিন আমার কলেজে, আর আপনার জন্য আজকেই লেট হতে হলো আমার। সরি, আমি আসলে খেয়াল করিনি। রাস্তার সামনে একটা কুকুরের বাচ্চা চলে এসেছিল, আর ওটাকে বাঁচাতে গিয়ে আপনার গাড়ির সাথে ধাক্কা লাগে। ইটস ওকে, আমার মনে হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। বাই। এই যে শোনেন, আপনি যদি চান আমি আপনাকে বাসায় ড্রপ করে দিতে পারি। আপনি কোথায় যাবেন? না, তার আর দরকার হবে না। আর একটু সামনেই আমার কলেজ, আমি রিক্সা করে চলে যাব। ধন্যবাদ। আসলে আমি ওই কলেজে পড়ি, আর এখন কলেজে যাচ্ছি। আর আমার জন্য আপনার লেট হলো, তাই আপনাকে পৌঁছে দিতে পারলে আমার ভালো লাগতো আর কি। প্লিজ না করবেন না। চলুন তাহলে। আমি আকাশ আরিফিন কাব্য, এই কলেজে পড়ি, তবে তোমার সিনিয়র। আমি নিশিতা হাবিব, নিশি, এবার প্রথম বর্ষের ছাত্রী। এরপর রাস্তায় আরও কিছু টুকিটাকি কথাবার্তা হলো আমাদের। কলেজে পৌঁছে কাব্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাস ছিল গণিত, আর স্যার ক্লাসে ঢুকতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কাব্য ক্লাসে ঢুকলো এবং সবার উদ্দেশ্যে বলল, ডিয়ার স্টুডেন্ট, আমি আকাশ আরিফিন কাব্য, তোমাদের ম্যাথ টিচার। আজকে থেকে তোমাদের ম্যাথ ক্লাস আমি নেব। আমি আজই জয়েন করেছি। তোমাদের সবার সহযোগিতা পেলে আশা করি তোমাদের ভালো কিছু দিতে পারবো। আর আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আজকে সবার সাথে পরিচিত হব। তোমরা সবাই একে একে নিচে নাম বলো। আমি তো পুরো হয়ে গেছি। উনি আমাকে মিথ্যে কেন বলল? আর আমি তখন ওনার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলাম। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। একে তো উনি আমার টিচার, তার ওপর ওনার সাথে উল্টো পাল্টা আচরণ করলাম। তখন ঘোর কাটলো আমার রিয়ার ডাকে। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। নিশি, এই নিশি, স্যার কখন থেকে দাঁড়িয়ে আছে, নিজের পরিচয় দে। কি ভাবছিস এত? ও সরি স্যার বলেই তাড়াতাড়ি দাঁড়িয়ে কাব্যকে বললাম, আমার নাম নিশি। বাহ, তোমার নামটা তো বেশ সুন্দর। না মানে আমার নাম নিশিতা হাবিব, নিশি। বসো। আসলে আমিও নিশিকে দেখে অনেকটা অবাক হয়েছি, আবার মনে মনে অনেক খুশি হয়েছি। স্যার মানে তখনকার জন্য সরি, আসলে। এসব কথা পরে হবে, আর আমি কিছু মনে করিনি। এরপর ক্লাস শেষ করলাম, আর ক্লাস শেষে বাইরে বের হয়ে দেখি সব মেয়েদের মুখে একটাই কথা, কাব্য স্যার কত হ্যান্ডসাম, চোখ দুটো কি সুন্দর, আর হেয়ার স্টাইলের কথা নাই বা বললাম। আর আমি তো পুরো হাঁ হয়ে সব শুনছি। আচ্ছা, মেয়েদের কি আর কোনো কাজ নেই? শেষে কিনা স্যারের উপর ক্রাশ, যত সব। তারপর আমি রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো। তখন গাড়ির গ্লাস নামিয়ে কাব্য স্যার বলল, নিশি, গাড়িতে উঠে বসো। না স্যার, আমি চলে যেতে পারবো। চুপ,
একদম কথা বলবে না, চুপচাপ গাড়িতে উঠে বসো। আমার জন্য যেহেতু তোমার গাড়ি নষ্ট হয়েছে, তাই আমার দায়িত্ব তোমাকে পৌঁছে দেওয়া। দায়িত্ব না ছাই, আসলে কাব্য নিশিকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। আর যখন দেখলো নিশি ওর ক্লাসের স্টুডেন্ট, তখন তো কাব্য মনে মনে লুঙ্গি ড্যান্স দিতেছিল। আর এখন বাহানা করে নিশির সাথে একটু সময় কাটাতে চাইছে। নিশি আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো, তারপর বলল, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হুম, কিন্তু তুমি আমাকে স্যার বলে ডাকা বন্ধ করো। আমাকে তুমি নাম ধরে ডাকবে। কি বলছেন কি? আপনি আমার শিক্ষক, আর আমি কি না আপনাকে নাম ধরে ডাকবো? হ্যাঁ, ডাকবে। আমি শিক্ষক তোমার ক্লাসে। আর তাছাড়া তোমার সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল, তখন তুমি আমার সাথে যেভাবে কথা বলেছ, এখন সেভাবেই বলবে। আর হ্যাঁ, তুমি কি প্রশ্ন করবে তা আমি জানি। আমি কেন তোমাকে মিথ্যা বলেছি। আসলে আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। আমি সত্যি এই কলেজের স্টুডেন্ট। আমার রেজাল্ট ভালো ছিল, আর এখন কলেজে ম্যাথ টিচারও নেই। তাই প্রিন্সিপাল স্যার আমাকে কিছুদিনের জন্য জয়েন করতে বলেছে, তাই আজই জয়েন করলাম। আপনি কিভাবে বুঝলেন যে আমি এই প্রশ্নটাই করব? এটা কমন সেন্স নিশি, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছিল তুমি কি বলতে চাও। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? হুম, অবশ্যই। আচ্ছা, এখন যেহেতু আমরা ফ্রেন্ড, তো আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না কিন্তু। ওকে। আপনি যখন ক্লাস থেকে বের হয়ে আসলেন, তখন আপনার ছাত্রীরা তো বলাবলি করছিল, কাব্য স্যার কত হ্যান্ডসাম, চোখ দুটো কি সুন্দর। এই হেয়ারস্টাইলের কথা নাইবা বললাম, সব মেয়েরা তো দেখছি আপনার উপর ক্রাশ খেয়ে গেছে স্যার। তাই নাকি? আর তুমি? আরে না না, কি যে বলেন এইসব। ওকে, রিল্যাক্স, আই এম জাস্ট জকিং। কেন, কেউ কি আছে নাকি? আরে না না, আমি ওসব পছন্দ করি না। বিএফের পিছনে সময় না দিয়ে আমি আমার পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করি। ব্যাস, এখানেই থামান, সামনে আমার বাসা। আসুন, এক কাপ চা খেয়ে যাবেন। না, অন্য একদিন। আসি তাহলে, বাই। এরপর এভাবেই কাটতে থাকে সময়। কাব্য দিন দিন আরো নিশির উপর দুর্বল হয়ে পড়ে। কাব্য ওর ব্যবহার দিয়ে নিশিকে বারবার বোঝানোর চেষ্টা করে। অবশ্য নিশিও ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু পাত্তা দেয় না। ওর কাছে কাব্য শুধুই ওর একটা ভালো বন্ধু, এর বেশি কিচ্ছু না। এতদিনে তারা দুজন তুমিতে নেমে এসেছে, কিন্তু কলেজে আপনি করে সম্বোধন করে নিশি কাব্যকে। এবার কাব্য ঠিক করে ফেলে সে নিশিকে তার জন্মদিনের দিন প্রপোজ করবে, এবং সে সব পরিকল্পনা করে রাখে। প্রতিদিনের মতো আজও নিশি সময় মতো কলেজে আসলো, কিন্তু একই ক্লাসে কেউ নেই। তাই নিশি ক্যান্টিনে গেল। ক্যান্টিনে ঢুকতেই অসংখ্য গোলাপের পাপড়ি উপর থেকে পড়তে লাগলো, আর সবাই একসাথে বের হয়ে নিশিকে উইশ করলো। কাব্য নিশির হাত ধরে কেক কাটলো। তারপর কাব্য বলল, অ্যাটেনশন গাইস, আমি এই মুহূর্তে তোমাদের সবার সামনে একটা কথা বলতে চাই। বলে আমি নিশির সামনে হাঁটুতে ভর দিয়ে বসলাম। নিশি, তোমার সাথে আমার দেখা হয়েছিল এক মেঘলা দিনে। ঝিরিঝিরি বাতাসে খোলা চুলে এসেছিলে তুমি আমার সামনে। প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। নানান বাহানায় তোমার সাথে সময় কাটাতে চাইতাম। খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। তুমি কি আমার একলা আকাশের এক টুকরো মেঘ হবে? কথা দিলাম, কখনো বৃষ্টি হয়ে ঝরতে দেবো না। আই লাভ ইউ নিশি, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। ডু ইউ লাভ মি? ওদিকে তখন সবাই জোরে জোরে বলছে, সে ইস নিশি। নো, আই ডোন্ট লাভ ইউ, সরি। কাব্য, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে খুব ভালো একজন বন্ধু ভাবি। আর তুমি এটা কি করলে? আমি তোমার কাছ থেকে এরকম আশা করিনি। এই বলে আমি চলে আসলাম। কাব্য তখন আমার হাত ধরে ফেললো আর বলল, প্লিজ নিশি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। হাতটা ছাড়ো কাব্য। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। প্লিজ কাব্য, হাতটা ছাড়ো। বললাম তো না। কি ভেবেছো তুমি? আমি বললাম না তোমাকে আমি ভালোবাসি না?
তারপরেও জোর করছো কেন? আর কোনোদিন যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। ভালো বন্ধু ভেবেছিলাম, আর তুমি কি না? ছি। এই বলে নিশি চলে যায়। আর কাব্য নিজের অপমান সহ্য করতে না পেরে প্রতিজ্ঞা করে এর শোধ সে নিবেই। তাই নানা কৌশলে নিশির বাবাকে খুশি করে বিয়েতে রাজি করায়। আর এর পরের সব কাহিনী তো আপনারা জানেন। পরের দিন ভোর সকালে এক গ্লাস পানি ছুঁড়ে নিশির ঘুম ভাঙায় কাব্য। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে মেয়েটা, চোখ ফুলে লাল হয়ে রয়েছে। কি হলো কি? এটা তোর বাপের বাড়ি না যে দিনভর ঘুমাবি। যা গিয়ে কাজ কর। তারপর নিশি তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আজ নিশি লাল টুকটুকে একটা সুতি শাড়ি পরেছে। নিশির কোমর সমান লম্বা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিশি ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিল, হালকা গয়না পরল। হাজার হলেও নতুন বউ তো নিশি, একটু না সাজলে হয়? সাজ শেষ করে নিশি রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে কাব্য মহাশয় এক ধ্যানের সব দেখছিল। নিশি যখন আয়নার সামনে সাজগোজ করছিল, কাব্যের খুব করে ইচ্ছে করছিল নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশির ঘন কালো লম্বা চুলে মুখ গুজে দিতে। কিন্তু সব ইচ্ছে তো আর সবার পূরণ হয় না, তাই কাব্য তার ইচ্ছেগুলোকে মনের মধ্যেই দমিয়ে রাখলো। আর আমাদের মিসেস নিশি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাচ্ছিল। এমন সময় কাব্যের মা এসে বলল, আরে আরে মামুনি, তুই সকাল সকাল রান্নাঘরে কি করছিস? এই তো আন্টি, সবার জন্য চা বানাচ্ছি। ছি ছি নিশি, তুই এইটা কি করলি? আমি তোর কাছ থেকে এমনটা আশা করিনি। আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল মানে খুব বড় ভুল করেছিস তুই। নিশি তোকে আমি আমার ছেলের বউ করে নয়, নিজের মেয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছি, আর তুই কি না আমাকে পর করে দিলি? কি ভুল করেছি আমি? প্লিজ বলো না। তুই আমাকে আন্টি বলে কেন ডাকলি? তুই আমার মেয়ে। কাব্য যেমন আমাকে মা বলে ডাকে, তুইও আমাকে মা বলে ডাকবি। না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। কি? কেন? আমি তোমাকে মামনি বলে ডাকবো। পাজি মেয়ে, আমি ভাবলাম। কি ভাবলে? ড্রামা কি শুধু তুমি একাই করতে পারো, আমি পারি না? অনেক হয়েছে। কিরে মা, তোর কপালে কিভাবে কাটলো? মুহূর্তে আমার গতকালের রাতের কথা মনে পড়ে গেল। কাব্য যেমনই হোক না কেন, ওর ফ্যামিলির সবাই খুব ভালো। আমি ওদের মনে কষ্ট দিতে পারবো না। সরি মামনি, তোমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। আসলে মামনি, বাথরুমে পড়ে গিয়েছিলাম। সে কি, বেশি লাগেনি তো? না মামনি, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঠিক তখন পেছন থেকে স্নিগ্ধা বলে উঠল, কি ঠিক হয়ে যাবে? স্নিগ্ধা হলো কাব্যের ছোট বোন, খুব ভালো আর মিষ্টি একটা মেয়ে। আরে আমার রায়বাঘিনী ননদিনী যে। তা সকাল সকাল কি হলো আপনার? তোমরা আমাকে ছেড়ে গল্প করছো কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। মা বাবা কোথায়? চা বানানো তো হয়ে গেছে। তোর বাবা তো জগিং করতে বেরিয়েছিল, চলে আসবে। যা, তুই কাব্যকে চা দিয়ে আয়। জেনে শুনে আমাকে বাঘের খাঁচায় পাঠাচ্ছ? কি বলিস বিড়বিড় করে? কই কিছু না তো মামনি। দেখ মা, তোকে একটা কথা বলি, আমার ছেলেটা কিন্তু খারাপ না। ওকে দেখে যতটা শক্ত মনে হয়, ওর ভেতরটা ঠিক ততটাই নরম। আমি জানি না 1 বছর আগে তোদের মধ্যে কি হয়েছিল, কিন্তু তুই যদি ওর সাথে সব কথা মেনে নিস, তাহলে তোর ওপর আরও বাজে ব্যবহার করবে। ওকে শক্ত হাতে মানুষ করতে হবে, আর আমি জানি তুই ঠিক পারবি মা। তুমি সব জানতে মামনি? তোকেও যেদিন প্রথম দেখেছিল সেদিনই ও বাসায় এসে সব আমায় জানায়। ও তোকে সত্যি খুব ভালোবাসে রে মা। তুই ওকে ফিরিয়ে দেবার পর থেকে ছেলেটা আমার যেন কেমন হয়ে গেছে। এখন একমাত্র তুই ওকে আবার আগের মতো করতে পারবি। আমায় ওয়াদা কর, তুই আমার কাব্যকে আবার আগের মতো ঠিক করে দিবি।
ঠিক আছে মামনি, আমি তোমাকে ওয়াদা করলাম। যা এখন কাব্যকে চা দিয়ে আয়। যাচ্ছি। দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দাও মামনি। পাজি মেয়ে, যা এখন। তারপর আমি দোয়া পড়তে পড়তে রুমে গিয়ে দেখি মিস্টার খেপচুরিয়াস রুমে নেই। বাথরুমের দরজাও খোলা, তার মানে ওখানেও নেই। গেল কই সকাল সকাল? হঠাৎ চোখ গেল বারান্দার দিকে। ওই তো মিস্টার খেপচুরিয়াস, ওখানেই তো। ভালোই হয়েছে, আমি রুমে চা রেখে চলে যাচ্ছিলাম। এখন আর ওনার সামনে পড়তে হবে না। কিন্তু ঠিক তখনই নিশি, চাটা এখানে দিয়ে যা। সকাল সকাল দিল মেজাজটা গরম করে। আমাকে তুই করে বলছে কেন? দাঁড়া, আজকে এর একটা বিহিত করতেই হবে। এরপর কাব্যের কাছে গিয়ে এক হাত ঘোমটা টেনে আমি বললাম, বলুন স্বামী, আপনার কী সেবা করতে পারি? এদিকে এটা শুনে কাব্য রীতিমতো অবাক। আমি এক হাত ঘোমটা দিয়ে মাথা নিচু করে বললাম, এইসব আজে বাজে বকছো কেন? তখন কাব্য বলল, কি হচ্ছেটা কি? তুই এমনভাবে কথা বলছিস কেন? কী যে বলেন স্বামী, আপনি আমার ইহকাল পরকাল দুই জীবনেরই সঙ্গী। আপনার সাথে এইভাবে কথা বলবো না তো কিভাবে বলবো স্বামী? দেখ নিশি, সকাল সকাল মেজাজটা গরম করিস না, ভালোভাবে কথা বল। নিশি তখন এক ঝটকায় ঘুমটা ফেলে দিয়ে আমার শার্টে গলা চেপে ধরে বলল, ঠিক এটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। সকাল সকাল মেজাজটা গরম করাবেন না। আমাকে আপনি তুই করে কেন বলছেন? এরপর যদি আর একবার তুই করে ডেকেছেন তো আপনার একদিন কি আমার যতদিন লাগে। এই বলে নিশি ঘর থেকে বেরিয়ে গেল। আর এদিকে কাব্য তো পুরোই আবুল হয়ে বসে রয়েছে। কি বলে গেল ও এইসব? কিন্তু নিশির এই পাগলামিগুলো ভেবে মনের অজান্তেই কাব্য হেসে ফেলল। তারপর নিশি রুম থেকে বের হয়ে সোজা স্নিগ্ধার রুমে চলে যাচ্ছিল। আর এদিকে রুম থেকে বের হতেও কেউ হ্যাচকা টান দিয়ে একপাশে নিয়ে আসলো নিশিকে। নিশি তাকিয়ে দেখলো স্নিগ্ধা মিটমিট করে হাসছে আর বলতে লাগলো, বাহ ভাবি বাহ, কি খেল দেখালে গো! আমি পুরো তোমার পাংখা হয়ে গেলাম। ভাইয়াকে এভাবে টাইট দিবে আমি কল্পনাও করিনি। পাজি কোথাকার, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল এতক্ষণ। আর পাংখা মানে কি? পাংখা মানে ফ্যান। আজ থেকে আমি তোমার ফ্যান হয়ে গেছি মাই ডিয়ার ভাবিজি। আর লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনিনি। ভাইয়াকে নিউজ পেপার দিতে এসেছিলাম আর তখন তোমাদের এই T20 ম্যাচ দেখলাম। উফ ভাবি, কি খেল গো! পুরোই ফ্রি হিটের ছক্কা। আর ছক্কা মুখে যাই বলি না কেন, যখন মিস্টার খেপচুরিয়াসের সাথে কথা বলছিলাম ভয়ে আমার আত্মাটা বের হয়ে যাচ্ছিল। এক মিনিট, এই মিস্টার খেপচুরিয়াসটাকে? কে আবার? তোমার ভাইয়া। দেখো না কথায় কথায় কেমন খেপে যায়। তাই আজ থেকেই নতুন নামকরণ করেছি তোমার ভাইয়ার। দারুণ না নামটা? কি বলছো গো, পুরো জমে ক্ষীর! ভাবি, অনেক হয়েছে। আজ তো বাসায় বৌভাত অনুষ্ঠান, একটু পরে পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। তুমি তৈরি থেকো। আচ্ছা, তুমি এখন কি করবে? কাজ না থাকলে দুজনে বসে বেশ আড্ডা দেওয়া যেত। না থাক, আড্ডা দেওয়ার অনেক সময় পড়ে রয়েছে। এখন যাও, নিজের বরের সাথে একটু গল্প করো। তোমার কি মাথা খারাপ স্নিগ্ধা? ওই বেটা মিস্টার খেপচুরিয়াসের সাথে আমি গল্প করব? আমাকে তো চিবিয়েই খেয়ে ফেলবে। ভাবি থামো। আরে বলতে দাও, রাক্ষস একটা, সারাক্ষণ মেজাজ নিয়ে থাকে। আরে বাবা, সব সময় এত মাথা গরম করলে চলে? মাঝে মাঝে তো মনে হয় এক বালতি পানি এনে ব্যাটার মাথায় ঢেলে দিই। আমাকে মেজাজ দেখায় কত বড় সাহস! আমাকে তো চেনে না, আমার নামও নিশি। ওই রাক্ষসটাকে যদি উচিত শিক্ষা দিতে না পারি তবে সারা জীবন রাতে দুধ খেয়ে ঘুমাবো। ইস, ভাবতেই গা গোলাচ্ছে। তবে আমি তো আর হারছি না, তাই দুধও খেতে হবে না। ভাবি তুমি থাকো, আমি গেলাম। বলে স্নিগ্ধা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আরে স্নিগ্ধা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে পিছনে তাকাতেই দেখি কাব্য পিছনে দাঁড়িয়ে আছে, রাগে ফুঁসছে, মুখ লাল হয়ে আছে, আমার দিকে এগিয়ে আসছে।
আমি তখন মুখে কৃত্রিম হাসি দিয়ে ভয় ভয় বললাম, আপনি মানে কখন কখন এলেন? ঠিক যখন থেকে তুমি আমার গুণগান গাইছিলে। আল্লাহ, তোমার এই নিরীহ বান্দাটিকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাও তুমি। আমি মিস্টার খেপচুরিয়াস? আমার দিকে এগোচ্ছিল আর বলছিল। আমি বললাম, না, কি যে বলেন, আমি মিস্টার খেপচুরিয়াসের বউ। ইস, কি যে বলে ফেললাম, আজ মনে হয় আমার আর রক্ষা নেই। কি বললে? আমি রাক্ষস, তাই না? এ মা, কি যে বলেন, আপনার মতো মানুষই হয় না। আমার মাথায় এক বালতি পানি ঢেলে দিতে মন চায়? আরে না না, কি বলছেন এসব? আজ কত গরম দেখছেন, আমার এক বালতি পানি মাথায় ঢেলে গোসল করতে মনে চেয়েছে, তাই ওটাই বলছিলাম। ওদিকে কথা বলতে বলতে নিশি একদম দেয়ালের সাথে আটকে গেছে, আর কাব্য একদম নিশির কাছাকাছি চলে এসেছে। ওরা একে অপরের এতটা কাছে এসে গেছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নিশি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে, আর কাব্য অপলকভাবে নিশিকে দেখছে। আল্লাহ যেন পৃথিবীর সকল মায়া ওর মুখে ঢেলে দিয়েছে। এখন আর কাব্যের রাগ হচ্ছে না, ওর খুব করে ইচ্ছে করছে নিশিকে ছুঁয়ে দিতে। আর এদিকে নিশি কাব্যের কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ মেলে দেখে কাব্য ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখে এখন আর কোনো রাগ নেই। নিশি এর আগে কখনো কাব্যকে এতটা কাছ থেকে দেখেনি। কাব্যের চোখ দুটো অনেক গভীর, এই চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে নিশি। ঠিক তখন ঘোর ভাঙতেই নিশি চলে যেতে চাচ্ছিল, কিন্তু কাব্য ওর হাতটা টেনে ধরে বলল, এমনটা হওয়ার কথা ছিল না নিশি। তুমি যদি সেদিন আমাকে ফিরিয়ে না দিতে, তবে আমাদের সম্পর্কটাও আর পাশে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই হতো। তোমাকে আমি খুব ভালোবাসতাম নিশি, কিন্তু তুমি তার প্রতিদানে আমাকে দিয়েছ শুধু অপমান আর লাঞ্ছনা। কতগুলো রাজ্যে আমি কেঁদে কেঁদে কাটিয়েছি, তার একমাত্র সাক্ষী আমার আল্লাহ। আমি কি এতটাই অযোগ্য ছিলাম? আমাকে কি একটু ভালোবাসা যেত না? এইসব কথা বলতে বলতে কাব্যের গলা ভারী হয়ে আসছিল। তখন ও রুম থেকে বেরিয়ে গেল, আর আমি ওখানেই বসে পড়লাম। সত্যি কি আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম কাব্যকে ফিরিয়ে দিয়ে? কিন্তু কাব্য তো জানে না কেন আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো নিশি ভাবছিল আর নিঃশব্দে চোখের পানি ফেলছিল, যা কাব্যের চোখ এড়ালো না। কাব্য ভাবছিল, কাঁদো নিশি, কাঁদো। আমার চোখের প্রত্যেক ফোঁটা পানির দাম তোমার চোখের পানি দিয়ে শোধ করতে হবে। এরপর দুপুরে পার্লার থেকে লোক এসে নিশিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। যদিও আমাদের গল্পের নায়িকা যথেষ্ট সুন্দরী। ও, আপনাদের তো বলাই হয়নি, নিশি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, দুধে আলতা গায়ের রং, চুল কোমর সমান লম্বা, আর কাজল কালো হরিণী চোখ। এক কথায় রূপবতী কন্যা। আজ নিশিকে একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, চোখে গাঢ় কাজল, চুলগুলো পাফ করে খোপা করে খোপায় ফুলের মালা দিয়েছে, আর গা ভর্তি গয়না। যদিও বৌভাতে সবাই অনেক গর্জিয়াস সাজ করে, কিন্তু নিশির আবার একদম ভারী মেকআপ সহ্য হয় না, তাই নিশি হালকা সাজ নিয়েছে। সাজ শেষে নিশিকে বৌভাতের স্টেজে নিয়ে বসানো হয়েছে। যেহেতু কাব্যের কোনো বড় ভাই নেই, তাই খাওয়া দাওয়ার দিকটা কাব্য নিজেই সামলাচ্ছে। তখন হঠাৎ কাব্য নিশিকে এই সাজে দেখে পুরো থমকে গেছে, আর হাঁ করে তাকিয়ে আছে। আর তখন হঠাৎ করে কাব্যের ফোনের মেসেজ টোন বেজে উঠল। ফোন বের করতেই দেখে নিশির মেসেজ। হাঁ করে না তাকিয়ে নিজের কাজ করুন, নয়তো বিয়েবাড়ির সব মাছি আপনার মুখে ঢুকে যাবে। কাব্য তখন নিশির দিকে রাগী লুকে তাকালো, আর নিশিও ইশারায় বোঝালো ডোন্ট কেয়ার। আজ কাব্যকেও খুব সুন্দর দেখাচ্ছে। হিরো আমাদের দেখতে মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, হেয়ার স্টাইল চেহারার সাথে খুব মানিয়েছে। আজকে কাব্য একটা ধূসর রঙের শেরওয়ানি পরেছে। নিশি তো দেখেই ক্রাশ। দেখছেন কেমন ফাজিল মেয়ে, নিজের বডির ওপর নিচেই ক্রাশ। তাহলে অন্যরা কি করবে? বৌভাতের সব অনুষ্ঠান শেষ করে রাতে কাব্য ও নিশি নিশিদের বাসায় গেল। কাব্য এই প্রথম নিশির রুমে ঢুকে কাব্য তো পুরোই অবাক। পুরো রুম টেডি বিয়ার দিয়ে ভরা।
দেয়ালে টম অ্যান্ড জেরি, সিন্ড্রেলা, নিনজা হাতুড়ি, ডরিমন এইসব কার্টুনের স্টিকার দেওয়ালে লাগানো। আর দেওয়ালের রংটাও পিঙ্ক কালারের। কাব্য তো হেসেই কোটি কোটি। নিশি তখন কাব্যের দিকে রাগি লুকে তাকালো। তখন হঠাৎ একটি ছবিতে গিয়ে কাব্যের চোখ আটকে গেল। কাব্য দেখল দেয়ালে জল রঙে আঁকা একটি পেইন্টিং পুরো দেয়াল জুড়ে রাখা হয়েছে। পেইন্টিংটি আর কারো না, আমাদের কাব্য সাহেবের মনের রানী নিশির। লাল সুতি শাড়ি, গ্রামের মেয়েদের মতো খাটো করে পরা, কোমর সমান চুলগুলো খোলা রেখেছে, পায়ে নুপুর আর চোখে গাঢ় করে কাজল দেওয়া, হাতে এক গুচ্ছ শাপলা ফুল, আর মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে নদীর ধারে পা ভিজিয়ে বসে রয়েছে নিশি। বিকেলে পড়ন্ত সূর্যের আলো এসে ওর মুখে পড়েছে। প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন ওর কাছে ফিকে হয়ে পড়েছে। কাব্য পেইন্টিংটা দেখে চোখ সরাতে পারছে না। তখন ঘোর কাটল নিশির ডাকে। কি দেখছেন অমন করে? কই কিছু না তো, ভাবছি এটা কি তোমারই রুম। ছবির কথাটা চেপে গেল, কিন্তু না জানতে পারলেও শান্তি হচ্ছে না। হ্যাঁ, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে কি? না, দেখে তো মনে হচ্ছে কোনো ক্লাস 5-এর স্টুডেন্টের রুম। এত এত কার্টুন, টেডি বিয়ার এইসব দিয়ে ঘর ভরে রেখেছো কেন? আমার রুম আমার ইচ্ছা। আপনার রুমের কোনো ব্যাপারে কি আমি কিছু বলেছি? না, তা বলনি, কিন্তু বললাম আর কি। আচ্ছা, আমি ফ্রেশ হব। বাথরুমটা কোন দিকে? আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আর প্লিজ আমার ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। তারা জানে আমি খুব সুখে আছি। আমার পরিবারের সবাই সত্যিটা জানতে পারলে খুব কষ্ট পাবে। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখবেন আশা করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? জি বলেন। এই পেন্টিংটা কে বানিয়েছে, আর জায়গাটা বা কোথায়? এটা আমার জন্মদিনের উপহার দিয়েছিল আমার এক বন্ধু। ও একজন আর্টিস্ট। আর মজার ব্যাপার হলো আমি কখনো এইভাবে সাজিনি। সে নিজের কল্পনা দিয়েই পেন্টিংটা বানিয়েছিল। আপনার দেরি হয়ে যাচ্ছে, যান ফ্রেশ হয়ে নিন। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম এবং নিশির পরিবারের সবার সাথে খুব ভালো ব্যবহার করলাম। সবাই খুব খুশি কাব্যের ব্যবহারে। কিন্তু রাতে ঘুমোতে কি হলো আসল সমস্যা। নিশির রুমে কোনো সোফা নেই, এখন ঘুমোবো কোথায়? নিশি ব্যাপারটি বুঝতে পেরে আমাকে বলল, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। তখন কাব্য মানা করে বলল, সমস্যা নেই, মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ো। কিন্তু নিশি জেদ ধরে নিচেই ঘুমালো। রাত্রি 12টার দিকে প্রচুর বাতাস ছাড়ল। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। নিশি শীতে কাঁপছে। কাব্য নিশিকে জাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। শেষে কাব্য বাধ্য হয়ে নিশিকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে গেলে নিশি ঘুমের ঘোরে কাব্যের শার্টের কলার চেপে ধরল। নিশি ঘুমের ঘোরেই বিড়বিড় করে কী যেন বলছে। খুব আস্তে কথাগুলো বলছে। কাব্য শোনার চেষ্টা করল। কাব্য খুব পচা, আমাকে খালি কষ্ট দেয়। ও কি বোঝে না আমি ওকে তারপর কাব্য আর কিছু শুনতে পারল না। নিশি ঘুমিয়ে পড়ল। কাব্যের মাথায় এখন নিশির কথাগুলো ঘুরছে। না, মেয়েটার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু যখনই ওর কাছে যাওয়ার চেষ্টা করি তখনই সেদিনের অপমানের কথা মনে পড়ে যায়। এসব ভাবতে ভাবতেই ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে কাব্যের ঘুম ভাঙে আগে। ঘুম ভাঙতেই দেখে নিশি গুটিসুটি হয়ে কাব্যের বুকের উপর ঘুমিয়ে আছে। ভোরের মিষ্টি আলো এসে নিশির মুখের উপর পড়েছে। ওকে ঠিক ভোরের সূর্যের মতোই স্নিগ্ধ লাগছে। ওর সামনের ছোট চুলগুলো মুখের উপর এসে পড়েছে। কাব্য তখন আলতো করে চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নিশির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। নিশি একটু নড়ে চড়ে উঠল। কাব্য তখন ঘুমের অভিনয় করে চোখ বুজে রইল। নিশির ঘুম ভাঙতেই নিজেকে কাব্যের বুকে আবিষ্কার করল। তখন ও তাড়াতাড়ি করে উঠে বসল। ওর মাথায় কিছুই ঢুকছে না। ও তো নিচে ঘুমিয়েছিল, তাহলে ও খাটে কিভাবে আসলো? তবে কি কাব্য করেছে? এসব ভাবতে ভাবতেই নিশি বিছানা ছেড়ে উঠে পড়ল। আর এদিকে কাব্য নিশির এই অবস্থা দেখে তো হেসেই কোটি কোটি। সকালের নাস্তা শেষ করে নিশি ওর বাগানে গেল। ওদের বাসার পেছনে নিশি খুব শখ করে বাগান করেছে। অনেক রকম ফুল গাছ লাগিয়েছিল নিশি। এখন মনে হয় ফুল ফুটেছে। বাগানে গিয়ে তো ওর চক্ষু চড়ক গাছ। বাগানের একই হাল হয়েছে এই কদিনে। ফুলের কলি কেউ ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে।
ঠিকমতো পানি দেওয়া হয় নাই। নিশির মেজাজ তো সপ্তম আসমানে উঠে গেছে। ও তাড়াতাড়ি ময়নাকে মানে নিশিদের বাড়ির কাছের লোকের মেয়েকে ওকে ডেকে জিজ্ঞাসা করলে বলে সব আবুল্লার কারসাজি। নিশি চলে যাওয়ার পর আবুল সব ফুলের কলি ছিঁড়ে ফেলেছে। নিশি তখন নিজের রাগকে কন্ট্রোল করে ময়নাকে টাকা দিয়ে দোকানে পাঠালো, বলেছে 1 ডজন পচা ডিম আনতে। আজকে ওই আবুল্লার খবর আছে। তারপর রুমে গিয়ে ও সব পরিকল্পনা করে ফেলল। ওদিকে কাব্য ওর শ্বশুরের সাথে বাজারে গেছে। 10টার দিকে আবুল্লা কলেজ যাবে, তখনই ওর উপর অ্যাটাক করা যাবে। সময় মতো নিশি আর ময়না ছাদে চলে গেল। এখান থেকে রাস্তায় সবার চলাচল দেখা যায়। ওই তো আবুইল্লা গান গাইতে গাইতে আসছে। ময়না, রেডি হও। আপা, আপনি চিন্তা করেন না, আজ সকা ওই আব্বুইলারে উচিত শিক্ষা দিয়ে ছাড়মু। ময়না, রেডি স্টেডি গো। এরপর একে একে 1 ডজন পচা ডিম ছুঁড়ে মেরে বিজয়ের হাসিতে আমি আর ময়না নিচে তাকাতেই দেখি কাব্য আমাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, আর পাশেই আবুইল্লা দাঁড়িয়ে আছে। ওর গায়ের সাথে সাথে কাব্যের গায়েও কয়েকটা পচার ডিম লেগেছে। আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, আর কাব্য রেগে রুমে এসে আমাকে বলল, এটা কি করলে তুমি? ইচ্ছে করে কাজ করেছো তাই না? না মানে ব্যাস, অনেক বলে ফেলেছ। কেন করলে এটা? তুমি আমাকে ভালোবাসো না, তা আমি জানি। তাই বলে এই কাজটা তুমি করতে পারলে নিশি? এতটা ঘৃণা করো আমাকে যে এই কাজটা করাটাকে দুবার ভাবলে না? এসব কথা বলতে বলতে কাব্য নিশির দিকে এগুচ্ছিল। তখন নিশি বলল, স্টপ স্টপ, আর 1 পাও এগোবেন না। ইস, কি বাজে গন্ধ বের হচ্ছে। গন্ধ বেরোচ্ছে তাই না? দাঁড়াও। বলেই কাব্য নিশিকে ধরতে গেলে নিশি দৌড়ে অন্য পাশে চলে যায় আর বলে, এই একদম না, যান আগে গোসল করে আসুন। তখন কাব্য আর কিছু না বলে হনহনিয়ে গোসল করতে চলে যায়। পাক্কা 1 ঘন্টা গোসল করে বের হয় কাব্য। তারপর নিশিকে দেখে কিছু বলতে গেলেই নিশি রেগে আগুন হয়ে কাব্যকে বলা শুরু করলো, এই, আপনার মাথায় কি গোবর পোড়া? উল্লুক একটা। আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওই আবুইল্লা বেঁচে গেল। ইচ্ছে করছে আপনার গলাটা টিপে দিতে। জানেন, ওই আবুল আমার বাগানের সব ফুলের কলি নষ্ট করে ফেলেছে। তার প্রতিশোধ নিতে 1 ডজন পচার ডিম এনেছিলাম ওর মাথায় ফাটাবো বলে। আর আপনি কোথা থেকে হাজির হলেন? ইস, কত আফসোস রয়ে গেল। আমার সব কয়টা ডিম ওর মাথায় ফাটাতে পারলাম না। তার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনি একটা আলু, পটল, ঝিঙা, শশা আর ধর আর মনে পড়ছে না। ওদিকে এতক্ষণে নিশির হুঁশ ফিরল। কাব্য ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। নিশি তখন ভয় পেয়ে এক দৌড় দিয়েই চিৎপটাং ধপাস করে একটা আছাড় খেয়েছে। ও মাগো বলে নিশি চিৎকার করে কান্না শুরু করলো। কাব্য তাড়াতাড়ি করে নিশির কাছে গেল। পায়ে অনেকটাই ব্যথা পেয়েছে, মচকে গেছে মনে হয় পাটা। কাব্য তখন নিশিকে কোলে করে বিছানায় বসালো। পায়ে ভালোই ব্যথা পেয়েছে, জায়গাটা লাল হয়ে গেছে। কাব্য নিশির পায়ে হাত দিতেই নিশি বলে উঠল, আরে আরে, কি করছেনটা কি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তারপর কাব্য কিছুক্ষণ পাটায় কি যেন দেখল। তারপর ও ধরতেই নিশি চিৎকার দিয়ে বলল, আরে ব্যথা পাচ্ছি তো। আচ্ছা নিশি, আমি একটু তোমার ভাই মেসেজ করে দিই, তুমি বরং আমার সাথে গল্প করো। নিশিও তখন ভালো মনে ওর বাগানের কথা বলতে লাগলো। হঠাৎ করে কাব্য নিশির পায়ে একটা মোচড় দিল। সাথে সাথেই নিশি কাব্যের কাঁধে খামচে ধরে একটা বিকট চিৎকার দিল আর বলল, আমি আপনার সাথে আর থাকবো না। আপনি আজকে আমাকে ব্যথা দিলেন, যাব না আপনার সাথে। আমি এক্ষুনি বাবাকে বলে আসছি। এই বলে নিশি চলে যাওয়ার সময় কাব্য নিশিকে ধরে ফেলে। কাব্য তখন একবার নিশির মুখের দিকে তাকাচ্ছে, একবার পায়ের দিকে। নিশি নিচের পায়ে দাঁড়িয়ে আছে, আবার হাঁটাহাঁটিও করতে পারছে। ব্যাপারটা নিশি বুঝতে পেরেই সরি বলল। তখন কাব্য বলতে শুরু করলো, তুমি কি রাক্ষসী? হাতে তো বড় বড় নখ কেন? আল্লাহ, আমার কানটা মনে হচ্ছে শেষ। এটা শুনে নিশি লজ্জা পেয়ে রুম থেকে চলে যায়।
আজকে নিশি আর কাব্য বাসায় ফিরে যাবে। নিশির আজকে খুব মন খারাপ। ওর শাশুড়ি অনেকবার ফোন দিয়ে কথা বলেছে, নিশিকে ছাড়া নাকি বাড়ি খালি খালি লাগছে। নিশির পরিবারের সবাই তো খুব খুশি, তারা ভাবছে নিশি খুব সুখে আছে। এরপর নিশি রেডি হতে রুমে গেল। রুমে গিয়ে তো নিশি অবাক। কাব্য আয়নার সামনে রেডি হচ্ছে, আর ওকে দেখেই তো নিশি ক্রাশড। কাব্য আজকে লট্টো ব্র্যান্ডের কালো একটা স্লিপার, ব্লু জিন্স আর পোলো ব্র্যান্ডের টি শার্ট পরেছে, চোখে সানগ্লাস, চুলে জেল দিয়ে সেট করা। এক কথায় যে কোনো মেয়ের সামনে এখন ও গিয়ে দাঁড়ালে মেয়েটি নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। নিশিকে এভাবেই তাকিয়ে থাকতে দেখে কাব্য ওর ফোনটা হাতে নিয়ে নিশিকে একটা মেসেজ করলো। এভাবে হাঁ করে তাকিয়ে থেকো না, মুখে মশা ঢুকবে। নিশি তখন মেসেজটা দেখে কিছুটা বিব্রত বোধ করলো, কিন্তু প্রকাশ না করে বলল, আমি মোটেও হাঁ করেছিলাম না, তাহলে মশা কি করে ঢুকবে? আর আমার ডায়লগ আমাকেই শোনানো হচ্ছে। এত কথা না বলে জলদি রেডি হও, ঢাকায় যা জ্যাম, বাসায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তখন নিশি আর কিছু না বলে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর নিশিও রেডি হয়ে কাব্যকে বলল, আমার হয়ে গেছে, চলুন। কাব্য তখন নিশির উল্টো দিকে মুখ ঘুরিয়েছিল, আর তার বিপরীত দিকে মানে নিশির দিকে তাকাতেই কাব্য ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। নিশি একটা হোয়াইট টি শার্ট আর পিঙ্ক লং স্কার্ট পরেছে, চুল উঁচু করে ঝুটি করেছে, আর গলায় স্কার্ফ পেঁচানো। কাব্য তখন নিশিকে বলল, নিশি বেবি, তুমি এটা কি পড়েছো? কাব্যের এমন আচরণে নিশি একটু ভ্রু কুচকিয়ে বলল, কেন? স্কার্ট আর টি শার্ট। ইস, তুমি এটা কেন পড়লে? তোমার জন্য একটা শর্ট টপ আনিয়ে দেবো। কি পাগলের মতো বলছেন? আমি শ্বশুর বাড়িতে টপস পরে যাব? লোকে কি ভাববে? মাথার তারগুলো কি সব কটাই ছিঁড়ে গেছে নাকি? তার আমার মাথায় ছেড়েনি, তার ছেড়েছে তোমার মাথায়। জীবনে দেখেছো নতুন বউ শ্বশুরবাড়িতে গেলে স্কার্ট পরে যায়? এতটুকু কমন সেন্স নেই। যাও, শাড়ি পরে এসো। কি? আমি শাড়ি পরবো? বিয়ের দিন সকালে শাড়ি পরতে গিয়ে জান একেবারে তেজপাতা হয়ে গেছে। আর শাড়ি সামলানোর থেকে যুদ্ধ করা অনেক সহজ। আর এখন এত তাড়াতাড়ি শাড়ি কিভাবে পরবো? আমি শাড়ি পরতে পারবো না, এটাই আমার শেষ কথা। ভালো ভালোই নিচে শাড়ি পরে এসো, নয়তো নয়তো কি? আমি শাড়ি পরবো না, এটাই আমার শেষ কথা। তুমি যদি এখন শাড়ি পরে রেডি না হও, আমি কিন্তু তোমায় শাড়ি পরিয়ে দেবো। আর শাড়ি পরতে যা যা প্রয়োজন সেগুলো নিজের হাতে পরিয়ে দেবো। এখন ডিসিশন তোমার। কাব্যের কথায় নিশি ঘাবড়ে গিয়ে বলল, না না, আমি নিজেই রেডি হচ্ছি, আপনি একটু আম্মুকে ডেকে দিন। নিশি মুখে এগুলো বললেও মনে মনে কাব্যের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলল। গুড গার্ল। এই বলে কাব্য নিচে চলে গেল। তারপর নিশি তাড়াতাড়ি করে রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল। তখন কাব্যের চোখ যেতেই কাব্য আর চোখ ফেরাতে পারছিল না। নিশি একটা নীল জামদানি শাড়ি পরেছে, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় করে কাজল, হালকা মেকআপ, চুল খোপা করা। কাব্য অপলকভাবে তাকিয়ে আছে। তখন নিশির চোখে চোখ পড়তেই কাব্য চোখ সরিয়ে নিল। তারপর কাব্য আর নিশি সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কাব্য ড্রাইভিং সিটে বসেছে, ও নিজেই ড্রাইভিং করবে। নিশি এসে ওর পাশের সিটে বসেছে, কিন্তু মুখটা ভার করে বসে আছে। স্বাভাবিক, মা বাবাকে ছেড়ে আসছে, একটু তো মন খারাপ করবেই। কাব্যরও ভালো লাগছে না। যেভাবেই হোক নিশির মনটা ভালো করতে হবে। এসব ভাবতে ভাবতেই কাব্য গাড়ি থামালো। তখন নিশি বলল, কি হলো? গাড়ি থামালেন কেন? সামনে তাকাও, কত লম্বা জ্যাম। এমন সময় একটা 10-6 বছরের বাচ্চা মেয়ে আসলো। নিশি তখন গ্লাস নামাতেই বাচ্চাটি বলল, আপ্পা, ফুলের মালা নেবেন? মাত্র 10 টাকা। নিশি কিছু বলতে যাবে তখনই কাব্য বলল, আমি তো সবগুলো মালা কিনবো, এদিকে নিয়ে আয়। মেয়েটি তখন খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি কইতেছে ভাইজান। কাব্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর ওয়ালেট থেকে একটা 1000 টাকার নোট দিল। তখন মেয়েটি বলল,
আমার কাছে তো ভাঙতি নাই ভাইজান। ভাঙতে দিতে হবে না, পুরো টাকাটাই তোর। ভাবিস না যে এমনি এমনি দিচ্ছি। এই যে তুই আমাকে ভাইজান বলে ডাকলি, তাই তোকে আমি ভালোবেসে এই টাকাটা দিলাম। আপনি খুব ভালো ভাইজান। এই টাকা দিয়ে আমি আমার মারে বিরিয়ানি কিনা খাওয়াবো। মা কবে খাইতে চাইছিল, টাকার লাইগা খাওয়াইতে পারি নাই। তুই এইটুকু একটা মেয়ে, কাজ করিস। তোর বাবা কি করে? আব্বা তো আমার জন্মের আগেই মইরা গেছে। আর আমার তো অসুখ। আগে মানুষের বাড়িতে কাম করতো, এখন অসুখ দেখা কাম করতে পারে না, তাই আমি ফুল বেচতে পেট চালাই। চল, তোকে আমি আজকে একটা জায়গায় নিয়ে যাব। যাবি তো নাকি? কই লইয়া যাইবেন ভাইজান? গাড়িতে ওঠ, গেলেই দেখতে পারবি। তারপর মেয়েটি পেছনে বসতে গেলে নিশি বাধা দেয় আর বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে সামনের সিটে বসে। এতক্ষণ নিশি কাব্যের আর মেয়েটির কথা শুনছিল। এবার নিশি মেয়েটির সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর জ্যাম ছুটে গেল। কাব্য আবার ড্রাইভিং করতে লাগলো। ওই, তোর নাম কি রে? টিয়া। বাহ, ভারী মিষ্টি নাম তো তোর। তোকে কিন্তু আমি টিয়া পাখি বলে ডাকবো। আচ্ছা, আপনি ভাইজানের কি হন? আমি তোর ভাবি হই, আমাকে তুই ভাবি বলে ডাকবি। এভাবেই টিয়ার সাথে কথা বলতেছে নিশি। গল্পের যেন শেষ নেই। কেউ দেখলে বলবে না যে ওর সাথে আজই পরিচয় হলো। এক পর্যায়ে নিশি টিয়াকে কাতুকুতু দিতে লাগলো। টিয়ার সে কি খুশি, আর নিশিও খুব হাসছে। মুহূর্তেই নিশির মন ভালো হয়ে গেল। কাব্য ভাবছে, যাক, তাহলে মহারানীর মন ভালো হলো। ভাইজান, ভাবি কিন্তু খুব ভালো। সে কি, তোর ভাবি একাই ভালো? আমি বুঝি ভালো না? আপনিও ভালো, কিন্তু ভাবি বেশি ভালা। দেখছিস টিয়া কেমন হিংসুটে। তুই আমাকে একটু ভালো বলেছিস, তাই ওনার একেবারে গা চলে যাচ্ছে। বুঝলি টিয়া, তোর ভাবি যেমন ভালো তেমনি টাকি। আজকে কি করেছে জানিস? কি করছে ভাবি? আজকে তোর ভাবি আমার মাথায় পচা ডিম ফাটিয়েছে। মোটেও না, আমি মোটেও ইচ্ছা করে আপনার গায়ে পচা ডিম ছুড়িনি। আমি তো এই বদমাইশ আবইল্লার গায়ে ফেলতে চেয়েছিলাম। কেন? এই বেচারার উপর তোমার তো রাগ কেন? কি বললেন? ও বেচারা? ওর মতো বদমাইশ আর দ্বিতীয় একটাও নেই। আমার এত শখের বাগানের 12টা বাজিয়েছে একেবারে। কতগুলো ফুলের কড়ি নষ্ট করেছে জানেন? আমার তো আফসোসের শেষ নেই। সবগুলো ডিম ওর মাথায় ফাটাতে পারলাম না। একটা আমার গায়ে পড়তেই গন্ধে আমার বমি চলে আসছিল। আর ওই আবুলের নাচে কি অবস্থা হয়েছিল। পচা ডিমের গন্ধ তো কখনো পাওনি, তাই বুঝবে না। ভাইজান, ভাবি কিন্তু ঠিক করছে। ওই ব্যাটের কি দরকার আছিল ভাবির গাছ নষ্ট করে? দেখেছেন, টিয়াও আমার পক্ষে। ওরা কথা বলতে বলতে কাব্য একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করলো। তারপর ফুড ভিলেজেও আমরা 3 জন লাঞ্চ করলাম। কাব্য টিয়া আর ওর মায়ের জন্য বিরিয়ানি প্যাক করে দিল। নিশি টিয়াকে শপিং মলে নিয়ে গিয়ে 3টে ড্রেস কিনে দিল। তারপর আবার টিয়াকে ওর বাসায় পৌঁছে দিল। কি রে টিয়া, তুই খুশি তো? হ ভাইজান, আমার একটা কথা রাখবেন? কি? আপনি ফুলের মালাটা ভাবির খোপায় লাগাইয়া দেন। ভাবি তো এমনি অনেক সুন্দর, তখন আরো বেশি সুন্দর লাগবো। অবশ্য কাব্য তো নিশির জন্যই মালাগুলো কিনেছিল, কিন্তু সাহস হচ্ছিল না ওকে দেবার। কি না কি ভাববে। আর টিয়ার এমন কথা শুনে নিশিও কিছুটা বিব্রত বোধ করলো। আর কাব্য তো মনে মনে লাফাচ্ছিল। তারপর টিয়ার কথায় হুম বলে কাব্য নিশির খোপায় ফুলের মালাটি লাগিয়ে দিল। নিশি একটু লজ্জা পেলেও ওরও ভালোই লাগছিল। তারপর টিয়াকে বিদায় জানিয়ে কাব্য আর নিশি বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল ওদের। এরপরে বাড়িতে ঢুকেই দেখে মামনি আর স্নিগ্ধা ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে। নিশি কাছে যেতেই মামনি তাকে জড়িয়ে ধরে বলল, আমার আম্মুটা এতক্ষণে এলো? আমি সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। কেমন আছো সুইটহার্ট? তোমাকে আমি খুব মিস করেছি। আর আমার রায়বাগিনী রণদিনী, তাকেও খুব মিস করেছি। বাসায় শুধু একা আসেনি, আমি এসেছি।
আমাকে তো কোনো চোখেই পড়ছে না। তেমন হিংসুটে দেখেছো মা? এটা শুনে কাব্য তখন নিশির দিকে একটা রাগী লুক দিল। হয়েছে, এবার তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, ডিনারের সময় কথা হবে। হুম, আচ্ছা। বলেই নিশি আর কাব্য ওদের রুমে চলে গেল। আর রুমে ঢুকেই নিশি বলল, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমি যাব। কাব্য হুম বলে টাওয়েলটা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে নিশি লাগেজ থেকে ওর কাপড়গুলো বের করে আলমারিতে রাখতে গিয়েই ওর চোখ তো ছানা বড়া, কারণ অনেক সুন্দর সুন্দর শাড়ি, 3 পিস আরো অনেক কাপড় দিয়ে আলমারি ভরা। নিশি ভাবছে কাপড়গুলো কার হতে পারে। ভাবতে ভাবতে কাব্য ফ্রেশ হয়ে রুমে ঢুকলো। নিশি তখন কাব্যকে বলল, একটা কথা জিজ্ঞেস করব, বকবেন না কিন্তু। বলো। আলমারিতে এত শাড়ি কাপড় কার? মানে এগুলো? কাব্য তখন নিশিকে থামিয়ে দিয়ে বলল, কোনো এক সময় কাউকে ভালোবাসতাম, তার জন্য আমি কিনে রেখেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর আমি নিজে হাতে থেকে সাজাবো, কিন্তু এখন আর এগুলোর প্রয়োজন নেই, ফেলে দিও সব। ও মা, ফেলে দেবো কেন? আমি পরবো এগুলো। যার জন্য কিনেছিলেন সেই পরবে। আপনার মনে আমার জন্য যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি আবার তৈরি করবই করব। তোমার ইচ্ছা, চেষ্টা করে দেখতে পারো। তারপর নিশি ওই কাপড়গুলো থেকে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে কাব্য রুমে এসে নিশিকে বলল, কালকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, তোমাকে আর আমাকে যেতে হবে, রাতে তৈরি থেকো। শুনুন, হুম। মানে আমার তো কলেজে ক্লাস চলছে, সামনের সেমিস্টারে ফাইনাল। আমি কি কলেজে যাব? যাবে না কেন? কাল থেকে নিয়মিত ক্লাস করবে। আর মনে যেন থাকে, সন্ধ্যায় কিন্তু নিতে আসবো, রেডি থেকো। আর একটা কথা, গতকাল রাতে তো আমি নিজে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে দেখলাম বিছানায় শুয়ে আছি। মানে আমি ওপরে কিভাবে গেলাম? বিছানায় শুয়েছিলে নাকি আমার বুকের উপর? রাতে দেখলাম তুমি সেটা কাঁপছিলে, আর বাইরে প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছিল, তাই আমি উপরে এনেছিলাম। আর শোনো, এখন থেকে তুমি বিছানাতে ঘুমাবে, মাঝখানে কোলবালিশ দিলে হবে। কাব্যর কথায় নিশিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বিছানা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন নিশি যথারীতি কলেজে গেল। কাব্য আর এখন কলেজে চাকরি করে না, ও এখন বাবার ব্যবসা সামলায়। আজ অনেক দিন পর নিশির ফ্রেন্ডসদের সাথে দেখা হলো। ও অনেক মজা করলো আজকে। ক্লাস শেষে বাড়ি ফিরতে দুপুর হয়ে গেল। বাসায় গিয়ে নিশি দেখলো মামনি রান্না করছে। নিশি মামনিকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, কি করো মামনি? আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। এই তো রান্না করি। আর তুই রান্না করতে পারিস? হুম, চা বানাতে পারি, নুডলস রান্না করতে পারি, ডিম ভাজতে পারি। বাবা, তুই এত রান্না করতে পারিস? হুম। কিন্তু তোকে কিচ্ছু করতে হবে না, যা গিয়ে এখন ফ্রেশ হ, আর বিকেলে তো তোরা বের হবি। হুম। আচ্ছা মামনি, তোমার ওই খারুস ছেলেটা এখনো আসেনি? না, ও একেবারে বিকেলে তোকে নিতে আসবে, তুই সময় মতো তৈরি হয়ে থাকিস। আচ্ছা মামনি, কি পরা যায় বলো তো? আমার শাড়ি পরতে সমস্যা হয়, অন্য কিছু বলো। সে তুই যা পরবি তাতেই সুন্দর লাগবে। এখন যা, আমার রান্না প্রায় শেষ। তারপর নিশি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সারাটা দুপুর ঘুমিয়ে পার করলো। বিকেলে উঠে একটু মামনির সাথে আড্ডা দিল। তারপর কাব্যের জন্য ওয়েট করতে লাগলো। সন্ধ্যার দিকে কাব্য রুমে আসলো। নিশিও কাব্যকে দেখে উঠে দাঁড়ালো। নিশি আজকে একটা হোয়াইট গর্জিয়াস শাড়ি পরেছে, চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ব্যাস, পার্টির জন্য পারফেক্ট লুক। নিশিকে একদম হোয়াইট অ্যাঞ্জেলের মতো লাগছে। আর সবচেয়ে বড় কথা, এই শাড়িটি কাব্যের পছন্দ করে কেনা শাড়ি। কাব্য অপলকভাবে নিশির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এদের কি কোনো কাজ নেই? সারাদিন শুধু একে অপরের দিকে তাকিয়েই থাকে। তারপর কাব্যও নিশির সাথে ম্যাচিং করে হোয়াইট ড্রেস পরেছে। কাব্য আর নিশি পার্টিতে পৌঁছে গেল।
কিন্তু পার্টিতে যাওয়ার পর নিশি কাব্যের টিকিটাও দেখতে পাচ্ছে না। নিশি কাব্যকে খুঁজতে গিয়ে ওর চোখ তো প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কাব্যকে কয়েকটা মেয়ে ঘিরে বসে আছে। পাশের মেয়েটা তো না পারে ওর কোলে উঠে বসে। এদিকে নিশি তো রেগে টমেটোর মতো লাল হয়ে গেছে। কাব্য দূর থেকে পুরো ব্যাপারটাই লক্ষ্য করছে আর মনে মনে হাসছে। নিশি তখন রেগে চলে যাচ্ছিল। এমন সময় একটি ছেলে এসে বলল, হ্যালো, আমি রিজু। তো আমি কি করব সেটা জেনে? আরে আপনি তো হাইপার হচ্ছেন কেন? ওদিকে ডান্স হচ্ছে, আপনি কি আমার সাথে একটু ডান্স করবেন? নিশি মনে মনে বলল, আমাকে রেখে অন্য মেয়েদের সাথে তো খুব হাসাহাসি করা হচ্ছে, তাহলে আমিও অন্য ছেলের সাথে কেন নাচতে পারবো না? আমিও এখন তাই করব। এটা ভাবলো আর মুখে বলল। হুম। তারপর গান প্লে করা হলে নিশি রিজুর সাথে নাচছিল। অবশ্য ওর অনেক অস্বস্তি লাগছিল, তাই এক পর্যায়ে নিশি চলে যেতে চাইলেও রিজু ছেলেটি যেতে দিচ্ছিল না। এদিকে কাব্য তো রেগে আগুন হয়ে যাচ্ছে। ও নিশির কাছে এসে ওকে টেনে একটা রুমে নিয়ে গিয়ে ঠাস করে একটা চড় দিল। নিশি তখন কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। তোমার সাহস হয় কিভাবে অন্য ছেলের সাথে ডান্স করার? হাউ ডেয়ার ইউ! তাতে আপনার কি? আমার যার সাথে মন চায় আমি তার সাথে ডান্স করব। আপনি যখন ওই মেয়েদের সাথে গা ঘেঁষে কথা বলছিলেন, কই আমি কি কিছু বলেছি? চোখে পানি নিয়ে নিশি কাঁদো কাঁদো গলায় বলল। অবশ্য নিশির চোখে পানি দেখে কাব্যরও খুব খারাপ লাগছিল। কাব্য নিশিকে কিছু বলবে এমন সময় নিশি দৌড়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আর পার্টিতে ফিরে নিশি রাগ ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। কিন্তু এ কি, ও তো অ্যালকোহল মেশানো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তাই কাব্য তাড়াহুড়ো করে ওখানে গিয়ে নিশিকে আটকালো আর বলল, এই, তুমি কি খাচ্ছ? এটাতে অ্যালকোহল আছে, খেও না। ছাড়ো, হাত ছাড়ো আমার। এখন আমার কাছে কেন এসেছো? ওই মেয়েগুলোর কাছে যাও। আজ অনেক দিন পর নিশির মুখে তুমি ডাক শুনল কাব্য। কিন্তু ওর তো দেখি নেশা হয়ে গেছে, নয়তো কাব্যকে তুমি করে ডাকছে কেন? আর গলাটাও কেমন শোনাচ্ছে। নিশি, এই নিশি! এ কি, তুমি কাঁদছো কেন? তুমি খুব পচা। তুমি আমাকে ছেড়ে ওদের সাথে কেন হাসাহাসি করছিলে? নিশি, ওরা তোমার ফ্রেন্ডস, তাই কথা বলছিলাম। হুম, তুমি শুধু আমার সাথে কথা বলবে, আর কারোর সাথে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন চলো, বাসে যেতে হবে। আমি যাব না, তুমি আমাকে মেরেছো। আরে, তোমাকে ওই ছেলের সাথে ডান্স করতে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। সরি লক্ষ্মীটি, রাগ করে না, আর কখনোই ভুল করবো না। আজকের মতো মাফ করে দাও। করতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমার সাথে ডান্স করতে হবে। কি বলছো? তোমার নেশা হয়ে গেছে, এখন কিভাবে ডান্স করব? আচ্ছা, আমরা পরে ডান্স করব, কেমন? আমি এক্ষুনি ডান্স করব। প্লিজ 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 প্লিজ। এই বলে নিশি দাঁড়ালো আর পড়ে যেতে চাইলে কাব্য ধরে ফেলল। দেখেছো, তুমি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছো না, আর তুমি কিভাবে ডান্স করবে? নিশি তখন কাব্যকে জড়িয়ে ধরে বলল, ঠিক এইভাবে। এই প্রথম নিশি কাব্যকে জড়িয়ে ধরল। কাব্যের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই মুহূর্তে সে। ইচ্ছে করছে সময়টা এখন থেমে যাক। তারপর নিশি কাব্যের বুকে নাক মুখ ঘষতে লাগলো আর বলল, তোমার গায়ের গন্ধটা খুব মিষ্টি, আমি এই গন্ধটাই খাবো। নিশির এমন কথায় কাব্য পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপরেও নিজেকে সামলে নিয়ে কাব্য বলল, কারোর গায়ের গন্ধ মিষ্টি হয় এ জীবনে শুনিনি। আর গায়ের গন্ধ আবার খাওয়া যায় নাকি? না না, আমি এই গন্ধটা খাবোই খাবো। আহা, দেখো না কি পায় না, এমন হয়ে বলছে যেন চকলেট খাবে। আচ্ছা, কিভাবে খাবে? এই যে
এইভাবে। বলেই কাব্যের বুকে একটা কামড় দিল। আহ! কি হলো? না, কিছু না। চলো, বাসায় চলো। না, যাব না। নিশি প্লিজ, চলো। না না না। তখন কাব্য এক প্রকার বাধ্য হয়ে নিশিকে পাঁচকোলা উঠিয়ে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি ডান্স করব, তোমার মিষ্টি গন্ধটা খাবো। এসব বলতেছে আর হাত পা নাড়াচ্ছে, সাথে কিল খুশি তো ফ্রি। নিশি, চুপ করো। তাহলে বাসায় গিয়ে ওই মিষ্টি গন্ধটা খেতে দেবো। সত্যি? হুম। এরপর সারা রাস্তায় নিশি আর কোনো ঝামেলা করেনি। বাসায় কলিং বেল বাজাতেই বাড়ির কাজের লোক দরজা খুলে দিয়ে বলল, ভাইজান, ভাবির কি হয়েছে? কিছু না, একটু অসুস্থ। আর শোন, বাসায় কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। এই বলে কাব্য নিশিকে নিয়ে রুমে ঢুকে নিশিকে খাটে বসাতেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল নিশি। কি হলো? তুমি কি বলেছিলে বাসায় এসে আমাকে ওই মিষ্টি গন্ধটা খেতে দেবে? যাতে মাতাল তালে ঠিক, ভুলোনি তাহলে। আচ্ছা, খাও। আর কয়েকটা কামড়ি তো খেতে হবে, এই তো। তখন নিশি ওর কাছে গিয়ে বলল, শার্ট খোলো, না হলে আমি কিভাবে খাবো? আল্লাহ, এই মেয়ে আজকে আমার মানিকচোতের ভারত বানিয়ে ফেলবে। কি হলো, খুলছো না কেন? নিশি, আমি বলছি কি, তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। তুমি শার্ট খুলবে কিনা বলো, নয়তো আমি কিন্তু শার্ট ছিঁড়ে ফেলবো। আচ্ছা, খুলছি। এরপর কাব্য শার্ট খুলতেই নিশি দেখল কাব্যের বুকে কামড়ের দাগ বসে গেছে। খুব ব্যথা পেয়েছো, তাই না? হুম, তা তো একটু পেয়েছি। কাব্য এটা বলার সাথে সাথেই নিশি কাব্যের বুকে একটা চুমু খেলো। এটা কোনো মলম ছিল কিনা জানি না, কিন্তু ওর ঠোঁটের স্পর্শ পেতেই সমস্ত ব্যথা উধাও হয়ে গেল কাব্যের। তারপর নিশি কাব্যের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর কাব্য নিশিকে ডাকার পরেও সাড়া না পেয়ে নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে ও নিজেও শুয়ে পড়ল। নিশি কাব্যের বুকে মাথা রেখে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর কাব্য নিশির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিশির ঘুম আগে ভাঙল। ঘুম ভাঙতেই নিশি নিজেকে কাব্যের বুকে আবিষ্কার করল। তখন কাব্যের দিকে তাকাতে নিশি 420 ভোল্টের শক খেল, কারণ কাব্য খালি গায়ে শুয়ে রয়েছে আর কাব্যের বুকে কামড়ের দাগটাও স্পষ্ট দেখা যাচ্ছে। নিশির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, সে কিছুই ভাবতে পারছে না। ও তো গতকাল রাতে পার্টিতে ছিল, তাহলে বাসায় কিভাবে আসলো? আর কাব্যের বুকে কামড়ের দাগ কেন? এমন আরো নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। তার একটু পর কাব্যের ঘুম ভাঙতেই নিশিকে এমনভাবে চিন্তা করতে দেখে ওর মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলো। নিশি তখন কাব্যকে দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি এখানে কিভাবে এলাম? আমরা তো পার্টিতে ছিলাম, তাহলে বাসায় কিভাবে এলাম? সে কি, তোমার কালকে রাতের কথা কিছু মনে নেই? কেন, কি মনে থাকবে? কি করেছি আমি? নিশি, তোমার কি সত্যি মনে নেই, নাকি মনে না থাকার ভান করছো? আপনি বলুন না, আমার সত্যি কিছু মনে নেই। আরে, আমি মুখে এসব কিভাবে বলবো? আমার কি লজ্জা লাগে না নাকি? কেন, লজ্জা করার মতো কিছু হয়েছে নাকি? আরে, এসব কথা পরে হবে, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। নিশি এবার কেঁদেই দিল আর বলল, না, আমি ফ্রেশ হব না। আর আমার কিছু মনে পড়ছে না কেন? আর আপনি আমার সাথে কথা বলবেন না, গতকাল আপনি আমার গায়ে হাত তুলেছেন। এটা শুনে কাব্যের এবার খুব খারাপ লাগতে লাগলো। তখন কাব্য নিশিকে বলল, নিশি, রিল্যাক্স। তুমি যে ভাবছো তেমন কিছুই হয়নি। আমি এতক্ষণ মজা করছিলাম, আর তুমি গতকাল রাতে ড্রিঙ্কস করেছিলে, তাই তোমার কিছু মনে পড়ছে না। কি কি বলছেন?
আমি ড্রিঙ্কস করেছি? পাগল হয়ে গেছেন নাকি? হাগ্গে না, তোমার কোল্ড ড্রিঙ্কসে অ্যালকোহল মেশানো ছিল। নিশি তো প্রায় বেহুশ। এত কিছু হয়ে গেল আর ওর কিছুই মনে নেই। তখন হঠাৎ নিশির টনক নড়ল। আচ্ছা, আপনার বুকে কামড়ের দাগ কেন? আপনি তো বলেছেন তেমন কিছুই হয়নি। এ মা, এটা তো নীলার কামড়ের দাগ। ও বলেছে আমার গায়ের গন্ধটা নাকি খুব মিষ্টি, তাই কামড় দিয়েছিল। এবার আর নিশিকে থামানো গেল না। ও বালিশ দিয়ে কাব্যকে পেটাতে লাগলো। কাব্যের মাথার চুল ধরে টানা শুরু করলো। কাব্যের চুল ধরে মাথায় ঝাঁকাচ্ছিল আর শব্দ করে কান্না শুরু করে দিল। নিশি কাঁদছে আর বলছে, আব্বু, তুমি এ কার সাথে আমার বিয়ে দিলে? এই বেটা হারামি তো ঘরে বউ রেখে পরকিয়া করে। বউ যদি ভালো না বাসে তাহলে তো পরকীয়া করতেই হবে, তাই না? কি বললেন? আমি আপনাকে ভালোবাসি না? কে বলেছে? আমিও আপনাকে অনেক। তুমিও আমাকে কি? কই কিছু না। এই বলে নিশি ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে নিশির ফোন বেজে উঠল। কয়েকবার বেজে থেমে গেল। তারপর আবার কল আসতেই কাব্য রিসিভ করলো। আর রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, তুই কি হারামি রে, বর পেয়ে আমাকে ভুলে গেলি? প্রতি বছর তোর জন্মদিন আমরা একসাথে সেলিব্রেট করি, আর এবারও করব, ওকে? কে বলছো? ও সরি স্যার, আমি নিশিকে ভেবেছিলাম। আমি রিয়া। আসলে কাল নিশির জন্মদিন, তাই ওকে উইশ করার জন্য কল করেছিলাম। ও, তাহলে কালকে মহারানীর জন্মদিন, আর আমি জানি না। শোনো রিয়া, আমাকে তোমার একটু হেল্প করতে হবে। কি করবে তো? অবশ্যই করব স্যার। কি করতে হবে বলুন? তারপর কাব্য রিয়াকে সব কিছু বুঝিয়ে দিল কি কি করতে হবে। আর তারপর কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিল। একটু পর নিশি ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কে ফোন করেছিল? তোমার না, আমার ফোন এসেছিল, নীলা করেছিল। নীলা কথাটা শুনতেই নিশির মুখ কালো হয়ে গেল আর মুখে বলল, আজকে আমি একটু বাসায় যেতে চাই, পরশু ফিরে আসবো। আমি কি যাব? সে কি, কয়েকদিন আগে না ঘুরে এলে? এখন যাওয়া দরকার নেই। প্লিজ যাই না, আসলে আজ আমার। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে না মানে যাবে না। এখন যাও, মাকে রান্নার কাজে সাহায্য করো, যাও। কড়া গলায় কথাগুলো বলল কাব্য। নিশি আর কিচ্ছু বলল না। ওর চোখ ভিজে আসলো। তারপর নিশি রুম থেকে বের হয়ে চলে গেল। এরপর সারাটা দিন নিশি মনমরা হয়ে থাকলো।